আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আ আজ বঙ্গবন্ধুর জন্মদিন। আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য আজকে ১৭ই মার্চ, বাংলাদেশে যারা আছেন তাদের ১৭ই মার্চ শেষ হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করার জন্য শুধু ১৭ই মার্চ নয়, পুরা বছর ভরেই আমাদের জন্য আমাদের একটা আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির জন্মদিন আমরা যেকোনো সময় উদযাপন করতে পারি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে। আ আজকে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব। আমরা চেষ্টা করব উম আমাদের সমসাময়িক বয়সের মানুষের চোখে বঙ্গবন্ধু কেমন? আমরা কিভাবে বঙ্গবন্ধুকে দেখছি? সেজন্য বঙ্গবন্ধুর আলোচনাটাই আমরা করব। তারপরেও কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আ আপনাদের অতি পরিচিত প্রিয় মুখ, অ্যাক্টিভিস্ট, ক্রিটিক্স, রাইটার, কবি আ জনাব শেখ ফরিদ। ফরিদ ভাই আপনাকে দৃষ্টিকোণ ৭১ এ স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে এবং দৃষ্টিকোণের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। ফরিদ ভাই যা বলছিলাম আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। সবাইকে আপনার দর্শকদের এবং আপনাকে আজকের এই বঙ্গবন্ধুর জন্মদিনে সবাইকে দর্শকদের এমনিতেও আমার পক্ষ থেকে দর্শকের শুভেচ্ছা, দৃষ্টিকোণ ৭১-এর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সেই সাথে অতিরিক্ত শুভেচ্ছা বঙ্গবন্ধুর যে জন্মদিন আজকে ১০৬তম সেই মুজিবীয় শুভেচ্ছা রইল আপনাকে এবং সকল মুক্তিযুদ্ধের পক্ষের জনতার জন্য। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধুর শুভেচ্ছা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাইরে নিবেও না, আমরা দিতেও চাই না। আমরা ওই যে বলেছি আমরা পক্ষের না, আমরা নিরপেক্ষ নই, আমরা পক্ষের, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, কোনো সন্দেহ নেই। তাই আমি এমনকি আমাকে অনেকে বলেছিল যে আপনি মাঝে মধ্যে যেভাবে জামাতের বিরোধিতা করেন, মুক্তিযুদ্ধের পক্ষের বিরোধী লোকের বিরোধিতা করেন, ধরে নিন আপনাকে ইলেকশন করতে দেওয়া হলো, আপনি কি তাদের কাছে ভোট চাইবেন না? আমি যে প্রশ্নই আসে, আমি বলছি প্রশ্নই আসে না, তাদের ভোট আমি কেন নির্বাচিত হবো? আমি তো তাদের মত তাদের চেতনার বিকাশ ঘটাবো না। আমি তো বলে দিব যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাকে ভোট দিয়েন না, কয়টা আপনি কথার কথা বলেন, যদি কোনোদিন নির্বাচনটা বলতে পারবেন না। আমি বললাম যদি কোনোদিন আমার সেই সুযোগ আসে, আমি ফেল করলেও আমি এই কথা বলবো, যদি কোনোদিন আপনি দেখতে পারবেন। পরে তিনি হেসে ফেলেন, আমিও যদি কোনোদিন সুযোগ পাই, এই তুমি এই ভুল করো, আমি কিন্তু সে আপনার আমার চেয়ে অনেক সিনিয়র, বলছে আমি কিন্তু সেদিন বলবো। আমি বললাম সেটা আমিই তো বলবো, আপনাকে কেন বলতে হবে? সেটা আবার প্রকাশ্য ঘোষণা দিলাম, যদি সত্যি কোনোদিন আমার সুযোগ আসে আমি বলবো যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধুর পক্ষে, তারাই আমাকে ভোট দেন, বাইরের লোক ভোট দেন না, যদি আমি তাদের পক্ষে কাজ করবো। আপনি কি দেখেছেন মানে আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে এত কথা হতো না? অবিশ্বাস্য। মানে আমি 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 আজকে আমি আমি নিজেকে নিয়ে প্রাউড করতেছি যে আমি কার পক্ষে কথা বলতেছি। আজকে আমি আমি তৃপ্ত যে আমি এমন একটা মানুষকে নিয়ে কথা বলতেছি যখন তার সরকার ক্ষমতা নেই, তার দল নিষিদ্ধ, তার ছাত্র সংগঠন নিষিদ্ধ, তার নাম নেওয়া নিষিদ্ধ, জয় বাংলা নিষিদ্ধ, ঠিক তখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হচ্ছে। শুধু তাই না, আমাদের বিরোধীরাও আলোচনা করতেছে, বঙ্গবন্ধুর বিরোধীরাও পোস্ট দেওয়া শুরু করেছে। অনেকেই বলেছে বঙ্গবন্ধুর বিরোধী, তাকে গিয়ে গালাগালি করে আসো। আমি একজনের ওইখানে বিতর্কে গেলাম, পরে দেখলাম যে না, দরকার নেই, আমরা বিতর্ক কেন, সে যাহা ইচ্ছা তাই বলুক। কারণ আপনি যদি সূর্যের দিকে থুতু দেন বা আমি যদি চাঁদের দিকে থুতু দেই, সেটা তো চাঁদ আর সূর্য নিষিদ্ধ হয়ে যাবে না, তাদের চাষ কিছু যায় আসে না। তারপর আমি অনেকেই পাঠিয়েছে, আমি কমেন্টস করো, আমি মাত্র 2টা গিয়ে জায়গায় গিয়ে প্রতিবাদ করেছি। আমি বললাম আমাদের প্রতিবাদ হচ্ছে এই যে আমরা কথা বলতেছি বঙ্গবন্ধুকে নিয়ে, এটাই আমাদের প্রতিবাদ। তার সেই বঙ্গবন্ধুকে ছোট করার বিরুদ্ধে এটাই আমাদের প্রতিবাদ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে এটাই আমাদের প্রতিবাদ। হয়তো বঙ্গবন্ধুর ভাস্কর্য না ভাঙলে, 32 নম্বর না ভাঙলে আমরা এরকম আজকে আমি অনেক জায়গায় কথা বলতেছি বঙ্গবন্ধুকে নিয়ে। আমি কোনোদিন এতবার বঙ্গবন্ধু নিয়ে কথা হয়তো বলতাম না, হয়তো যেতাম 32 নম্বরে একটা শ্রদ্ধার্ঘ দেশ জানাইতাম ফুল দিয়ে, অথবা আমি চলে যেতাম আপনার টুঙ্গিপাড়া, এর চেয়ে তার বেশি কিছু হতো না। কিন্তু আমার মনে হয় আমরা সঠিক হয়েতে আছি। আমরা বঙ্গবন্ধুর যে পক্ষে কথা বলি, আসলে আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি। বাংলাদেশের পক্ষে কথা বলা মানেও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা। এটা আমি দৃঢ় চিত্তে বিশ্বাস করি। সে যে দলের হোক, মতের হোক, পথের হোক, কেউ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে, নিঃশর্ত, শর্তে ভালোবাসা হয় না। আমার একটা কবিতা আছে, শর্তে কখনো ভালোবাসা হয় না। বঙ্গবন্ধুকে নিঃশর্তেই ভালোবাসতে হবে। আমি বলছি আবার, শাসক শেখ মুজিবুর রহমানের কথা বলি নাই, আমি বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তাকে নিঃশর্ত ভালোবাসতে হবে। ভালোবাসা আসলে নিঃশর্তেই হয়, শর্ত দিয়ে ভালোবাসা হয় না। যেখানে শর্ত দিয়ে ভালোবাসা হয়, তার মানে সেখানে দেনা পাওনা আছে, সেখানে চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন না, বলতে পারবেন না। তাই আমি মনে করি আমাদের এই যে নিঃশর্ত ভালোবাসার জন্য আমরা কথা বলতে পারতেছি। কারণ আপনিও আওয়ামী লীগ করেন না, আমিও আওয়ামী লীগ করি না, কিন্তু আমাদের চেহারায়, আমাদের বক্তব্যে
আমরা একেবারে আজকে আমি হ্যাপি, বিশ্বাস করেন। আজকে আমি বহু জায়গায় চেক করলাম, আজকে আমি বাসায় বাইরে যাইনি। অনেক আমার গতকালই পরে মনে হয়েছে আমি কাজ ক্যান্সেল করেছি, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, অনেক কথা বলতে হবে, শুনতে হবে, আমি ইচ্ছা করে আজকে বাইরে যাই। আমার লাইব্রেরি ওয়ার্কও ছিল, তাও যাইনি, কোনো কাজেও জানি, লাইব্রেরি ওয়ার্কও জানি। কিন্তু আজকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে এত আলোচনা আর কোনোদিন মনে হয় না হয়েছে, এটা আমার ধারণা। হ্যাঁ, গত 2 বছর যাবৎ বঙ্গবন্ধুকে নিয়ে যত আলোচনা গবেষণা, আমার মনে আছে যখন নাকি মানে শেখ হাসিনা সরকার ছিল, একদিন আমি একজনের সাথে একটা গ্রুপের সাথে যেতে চেয়েছিলাম, অনেক ভিড় হতো 32 নম্বরে। তো আমার মনে আছে আমি আব্বার সাথে বা আমি নিজে আমার বন্ধুদের সাথে, আমার বাসা অবশ্য বঙ্গবন্ধুর বাসার কাছাকাছি ছিল, আমার বাচ্চারা তো সবসময় যেত। তো 15ই আগস্টের আসলে আমি যেতাম কম, কারণ এত ভিড় থাকতো, যাওয়া খুব মুশকিল। পরের দিন যেতাম বা আগের দিন যেতাম, এরকম। আর এটা আসলে খুব একটা বাড়ির মতোই ছিল, যখন ইচ্ছা যাওয়া, এরকম তো আছেই। আমি আপনার কাছে জানতে চাইছি, আমরা তো আসলে সবসময় একটু সিনিয়রদের কথা শুনি যারা বঙ্গবন্ধুকে দেখেছেন, আমরা জি, সেগুলো শোনার চেষ্টা করি। বাট আপনি হচ্ছেন আমার সমসাময়িক এইজের, ছোট বড় কিছু এই কাছাকাছি। আমি জানতে চাই আপনার কাছে, আপনার চোখে আপনি বঙ্গবন্ধুর স্ট্রাগল, বঙ্গবন্ধু আমাদেরকে একটা দেশ দিয়েছেন, বঙ্গবন্ধুর এই হিসেবগুলো আমরা জানি, উনি কি করেছেন ওনার থ্রু আউট, ওনার হোল লাইফ। কারাগারের রোজ নামটা নিশ্চয়ই আপনি পড়েছেন। নিশ্চয়ই। এরকম বঙ্গবন্ধু নিয়ে প্রচুর প্রচুর গবেষণা আছে। আপনার প্রথম কখন মনে হলো যে এই মানুষটাকে আমার আরো জানা দরকার, এই মানুষটার এই বিষয়টাকে, থাকে না একটা এই ধরনের বিশাল ব্যক্তিত্বর অনেক অনেক আহ, আহ, দিক থাকে তার চরিত্রের, বৈশিষ্ট্যের। কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি মানে আকর্ষণ করেছে বঙ্গবন্ধুর? অসাধারণ একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা তো তাদের সব দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ সব বেছে বেছে কথা বলেন, সত্যটা তারা বলেন না। যা হুম। দিলে থাকে তা মুখে আনেন না, যা মুখে থাকে তা দিলে ধারণ করেন না। এই প্রশ্নটা যেহেতু আমি বুদ্ধিজীবী নই, আমাকে বলতে আমার বলতে কোনো দ্বিধা নেই। আসলে আমি তো, আপনি জানেন যে আমি বামপন্থী রাজনীতি করে এসেছি। তো 30 বছর বয়স যখন আমার, মানে আমি মোটামুটি যখন তরুণ, তরুণের শেষের দিকে যাচ্ছি, যৌবনকাল পার করে যাচ্ছি, 30-এর কোটায়। আমি প্রচুর বই পড়ি। আমি 30 বছর পর্যন্ত আমি বঙ্গবন্ধু নিয়ে খুব বেশি বই পড়ি নাই। মানে যা এভারেজ মানুষ জেনে থাকে আমি তাই জেনেছি। 30 বছর বয়সে একজন বামপন্থী নেতায় যে বঙ্গবন্ধুর কঠোর সমালোচক, সঙ্গত কারণে তার নামটা বলতে পারতেছি না, তিনি আমাকে একদিন বললেন যে ফরিদ, তুমি মুজিবরকে নিয়ে পড়ো। তার মানে বুঝতে পারছেন তো, বয়স তার কাছাকাছি না, তো মুজিবর শব্দ আমি বলতাম বলতাম কোন মুজিবর, আমি বুঝি নাই কথাটা, যে বঙ্গবন্ধুকে যে মুজিবর বলে এটা আমি জানতাম না। পরে বলে যে আমি শেখ মুজিবরের কথা বলছি, শেখ মুজিবকে নিয়ে পড়ো। আমি বললাম বই তো পাই না ভালো বই। ইউ বিলিভ ইট অর নট, আপনি কিন্তু 25 বছর আগে জানেন বঙ্গবন্ধু নিয়ে খুব একটা ভালো বই, 30 বছরে খুব একটা ভালো পুস্তক আপনি পাবেন না। অপ্রিয় হলো সত্য, এখনো মানে বঙ্গবন্ধুর আত্মজীবনী বা রোজনামচা এগুলোর কথা বলি নাই, কোন ব্যক্তি বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছেন আপনি জেনারেল কোনো ইতিহাস পাবেন না, বায়াসড বুক। মানে আপনি তৃপ্তি পাবেন না, মনে হবে যে কোথায় যেন না, তৃপ্তি নাই। তৃপ্তি পাওয়া যায় না পা। না। তো তখন আমি পড়তে গিয়ে আমি দেখলাম, আমি বললাম যে লিডার, এই বইগুলো পড়ে আমি তৃপ্তি পাইতেছি না। কয় আসলে তুমি তো পড়তে পড়তে তুমি হলো বুক ওয়ার্ম, একটু তুমি আপডেট হয়ে গেছো, এগুলো তো এই সমস্ত, মানে একটু গালি দিয়ে বললো লেখকদের, কয় এগুলো তো আওয়ামী লীগের দালাল বুদ্ধিজীবীদের বই লেখা, তোমার ভালো লাগবে না। তুমি একটা কাজ করো, তুমি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া শুরু করো, দলিল পত্র পড়া শুরু করো। তাই আমি বললাম যে মুক্তিযুদ্ধ দলিল পত্র, কয় তোমাদের জামালপুরেরই তো লেখক লিখেছে, মানে কয় হাসান হাফিজুর রহমান। হাসান হাসান আফ্রিদি। আমি বললাম যে শুনেছি, পত্রিকায় কলাম পড়েছি, আমি লিডার পড়ি না। কয় এগুলো পড়া শুরু করো। আমি আজ থেকে 26 বছর আগে থেকে এগুলো পড়া শুরু করলাম। আপনি বিশ্বাস করেন আমি পড়তে গিয়ে তখনও বঙ্গবন্ধুকে আবিষ্কার করতে পারিনি, আমি মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিতরে ঢুকে গেলাম। হায় হায়, এটা আমাদের ইতিহাস। আমি এত বই পড়ি, আমি এত ইসলামের ইতিহাস পড়ি, আহ, ভারতীয় ইতিহাস পড়ি, আমি ব্রিটিশ ইতিহাস পড়ি, আমেরিকার ইতিহাস পড়ি, ভেনেজুয়েলার ইতিহাস, চে গুয়েভারার মুখ, মানে আপনি কিউবার ইতিহাস পড়তে পড়তে আর্জেন্টিনাদের পড়তে মুখস্থ করে ফেললাম। মানে পরীক্ষার খাতায় লিখতে দিলে মনে হয় যে প্রফেসরের চেয়ে বেশি লিখতে পারবো। আমি এটা পড়ি নাই। আমি হুম। অবাক হয়ে গেলাম। আমি সেটা পড়তে শুরু করলাম। পড়তে গিয়ে আমি বঙ্গবন্ধুকে আবিষ্কার করে ফেললাম। আমি এই মানুষটা তখন মানে, আমি আবারও বলছি আমি বাম রাজনীতি করার লোক। তো তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে পড়ার পরে আমি তো শেষে বঙ্গবন্ধুর বই মেলা শুরু করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। বঙ্গবন্ধুর বই মেলা। অনেকে আমাকে বলতো যে আওয়ামী লীগ করে নাকি? আমাকে বলতো ফরিদ ভাই তুমি কি আওয়ামী লীগে যোগ দিলাম? আমি বলছি না।
বঙ্গবন্ধুর বই মেলা, আমি কয়েক বছর বঙ্গবন্ধুর বই মেলা করেছি। এটা কোন সনের দিকে ফরিদ ভাই? বই মেলাটা এটা বোধ হয় 13-14 থেকে শুরু হয়েছে, 13-14, এটা হলো বই মেলা করলাম 13 গণজাগরণ মঞ্চের শুরুর পরে। আচ্ছা আচ্ছা, রবিন ভাইয়ের ওই বই মেলা শুরু করলাম, কারণ আমাদের তো কেউ ডাকে না, বই মেলা কোথায় করবো, কে বই, আওয়ামী লীগে বই মেলা করে না, বঙ্গবন্ধু বই মেলা করে না, তো আমি পাবো কোথায়? রবিন ভাইকে দিয়ে আমরা এটা শুরু করলাম। মানে শ্রাবণের কে দিয়ে? জি জি, রবিন ভাই প্রথমে ভাড়া গাড়ি নিয়ে, আপনি জানেন প্রতি মাসে আমি জানি এটা, যে শ্রাবণের গাড়ি ছিল, যে শ্রাবণের বই গাড়ি ভাড়া নিয়ে, আপনি জানেন রবিন ভাই স্টাফের বেতন দিতে পারে না, সেই লোক বই গাড়ি, একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা এই সারা ঢাকায়, প্রথমে ঢাকায়, তারপর বিভিন্ন জায়গায়, তারপর তো পুরো বই মেলাই শুরু করে দিলাম আমরা। সেটা কিন্তু বঙ্গবন্ধুকে আবিষ্কার আগে করে ফেললাম আমি, তখন আমি তাকে ধারণ করলাম। এর আগে আমি একবার বঙ্গবন্ধুর সমাধিতে গেলাম, তখন আমি অত তৃপ্তি পাইনি, মানে আমি তো তাকে, আপনাকে যদি আমি বুঝতে না পারি, আপনার যোগ্যতা, আপনার গুণ, আপনার 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 কার্যক্রম, আপনার ইতিহাস যদি না জানি, হয়তো আপনার মানে কারো সমাধি দেখলে সেটা, যেমন আমি মির্জা গালিব পড়ার আগে মির্জা গালিবের সমাধিতে গিয়েছি, তখন আমি তৃপ্তি পাই নাই। আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি নিজামুদ্দিনকে না পড়ে, আমি হযরত বখতিয়ার কাকির মাজারে গিয়েছি তার ইতিহাস না পড়ে, আমি আজমিরে গেছি ইতিহাস না, কিন্তু ইতিহাস পড়ে যখন দেখতে গিয়েছি তখন কিন্তু আলাদা বিষয়। এমনকি যে সমস্ত মন্দিরগুলো, জৈন মন্দিরে জৈন ধর্ম পড়ার আগে যখন গিয়েছি আর পড়ার পরে গিয়েছি, বা লক্ষ্মীনারায়ণ মন্দিরে বা হিন্দুদের বিখ্যাত মন্দিরগুলো যখন বৈদিক দর্শন পড়ার পরে, তখন কিন্তু চিন্তা চেতনা ভিন্ন থাকে। মানে আপনার যদি একটা ধারণা না থাকে, আসলে তো এটা আমি 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 যখন প্রথম শিখ মন্দিরে যাই, আমি যখন গুরুদুয়ারায় যাই দিল্লিতে, আমি তখন বুঝি নাই যে এই গুরু নানকটা কে, কিন্তু যখন আমি ত্রিপিটক পাঠ করা শুরু করলাম, তারপরে যখন গেলাম দিল্লিতে ফের, তখন কিন্তু আমার তার সম্পর্কে ধারণা পাল্টে গেল। তো বঙ্গবন্ধুর বেলায় আমার তাই ঘটলো। আমি জিয়ার যেখানে সমাধি বলা হয়, সেখানেও কিন্তু সবাই গেছে ঢাকার ভিতরে। এমনকি আমি কম বয়সেই, মানে বঙ্গবন্ধুর যখন সমাধিতে গেছি ওই সময়কালীনই আমি জিয়াকে যেখানে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, সে চিটাগাঙে, সেখানে আমি গেছি জিয়া জাদুঘর, আমি সেখানে দেখতে গেছি। এগুলো আমাকে দেখতে হবে, তো জাদুঘর না দেখলে, এগুলো না দেখলে তো আমি ইতিহাস জানবো না। তো বঙ্গবন্ধুরকে পড়ার পরে গিয়েছি, পড়ার আগেও গিয়েছি, পড়ার পরে গিয়েছি 2 বার। আমি যতবার গিয়েছি তারপরে তার প্রতি আমার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে গেছে। আমি সহজে মাথা নিচু করার লোক না কারোর প্রতি। বঙ্গবন্ধুকে যেদিন আবিষ্কার করলাম আরেকভাবে, যে আমরা হচ্ছি সেই বাঙালি যাদের প্রথম বাঙালি শাসন করেছে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার আগে ধারণাই ছিল না। নওয়াজ সিরাজউল্লাহ কিন্তু বাঙালি ছিল না, সে, তার মাতৃভাষা তুর্কি, তার রাষ্ট্রভাষা ছিল হলো ফার্সি, এবং তো তিনি বাঙালি ছিলেন না। কিন্তু নওয়াজ সিরাজউল্লাহ নাটক দেখে পড়ে আমরা বিরাট কিছু, মানে নিজেরা উদ্বেলিত হতাম, তাই না? কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু কোনো নাটক লেখা হয় নাই, চমৎকার নাটক লেখা হয় নাই, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো যাত্রাপালা লেখা হয় নাই, এগুলো লেখা উচিত ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে আমরা এরকম সাহিত্য রচনা করতে পারি নাই। আমি সরি টু সে, আমি অনেক বঙ্গবন্ধুর বই যেহেতু নিজে বিক্রি করেছি, বঙ্গবন্ধু বই মেলা করেছি, সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক আপনারাও, যে আমি তাহলে বইও পড়েছি। কারণ ওই বই মেলা করার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে আরো জানা, আরো বোঝা, আরো ধারণ করা। কারণ ওটা তো চাকরির জন্য, এটা খুব ভালো ছিল না, আমার এর চেয়ে ভালো পেশা ছেড়ে ওইখানে যেতে হয়েছিল। যাই হোক, তো বঙ্গবন্ধুকে যখন আবিষ্কার করলাম যে এই মানুষটা হচ্ছে আমাদের একটা দেশ দিয়েছে, আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে, পতাকা দিয়েছে, 56,000 বর্গ মাইল দিয়েছে, এবং সবচেয়ে বড় কথা, মানে তার কাছে আমি মানে এটা হলো তো ইতিহাস, কিন্তু আমি যেটা বলেন বঙ্গবন্ধুকে আবিষ্কার করলাম, আমি, এটা তো সবাই জানে, কিন্তু আমি আবিষ্কার করলাম যে বঙ্গবন্ধু আমার প্রথম বাঙালি শাসক। অর্থাৎ কোন বাঙালি শাসক আমরা প্রথম পেলাম 1972-এ। তার আগে আমাদের কোনো বাঙালি শাসক, হয় তারা পাকিস্তানি ছিল, নয় উজবেক ছিল, নয় আফগানি ছিল, নয় ব্রিটিশ ছিল, না হয় অবাঙালি ছিল, বাঙালি ছিল না, তিনি সর্বপ্রথম। তারপর শ্রদ্ধাবোধটা আমার আরো বেড়ে গেল, যে এই মানুষটা আমাদের বিদেশি শাসন থেকে মুক্তি দিয়েছে 2 ভাবে, একটা হলো জাতিগত আর একটা হলো ভৌগোলিক ভাবে, 2 ভাবে আমাদের মুক্তি দিয়েছে। সেখান তারপর থেকে আমার শ্রদ্ধাবোধটা আরো বেড়ে গিয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ করেন এই কারণে না, বঙ্গবন্ধু ছাত্রলীগ করতেন এই কারণে না, একটা দেশ দিয়েছেন এবং প্রথম বাঙালি শাসক। তার যে ভাষণ সবচেয়ে বিস্ময়কর, যেটা আপনি প্রশ্ন করেছেন, আমার লোম দাঁড়িয়ে যায় যখন বঙ্গবন্ধুর ভাষণ, সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশিবার আমি যেটা পড়েছি বঙ্গবন্ধুর ভাষণ, আমি পড়তাম, প্রথমে বুঝতাম না, মানে এতে কি আছে, মানে আই এম সরি, মানে 30 বছর আগে মনে হইতো, 25 বছর 26 বছর, কি আছে এতে? কিন্তু এটা যখন বারবার পড়া শুরু করলাম, তখন মনে হলো এখানে কবিতা আছে, এখানে উপন্যাস আছে, এখানে এই ভাষণে গল্প আছে, এই ভাষণে ইতিহাস আছে, এই ভাষণে বিপ্লব আছে, এই ভাষণে যুদ্ধ আছে, এই ভাষণে আন্দোলন আছে। আর যেহেতু আমি বাম রাজনীতি করার এই লোক, ভাষণে মুক্তি আছে, এই ভাষণে আছে স্বাধীনতা।
এক্স্যাক্টলি। তখন আমি বললাম যে বঙ্গবন্ধুকে ২-৩ ভাবে আবিষ্কার করছি এবং আমি বিশ্বাস করেন আমার পছন্দের যে মানুষ পৃথিবীতে ১০ জন মাত্র। মানে আমার কল্পিত, আমার কল্পনা ১০ জনের মধ্যে তাকে আমি ১ নাম্বারে রেখেছি। বিং এ বেঙ্গলি, একজন বাংলাদেশী ১ নাম্বারে রেখেছি। তারপরে আর ৯ জনকে রেখেছি আমি। হয়তো এটা আমার আবেগের কারণে, হয়তো তিনি ৯ নাম্বারে থাকেন, কিন্তু আমি যেহেতু বাঙালি আমি তাকে উপরে রেখেছি। সঙ্গত থাকে। হয়তো এটা পার্সিয়ালিটিও বলতে পারেন। এটা কিছু করার নাই আমার। কিন্তু আমি এখন মনে করি আমি সঠিক আছি। কারণ কিছুদিন আগে একজন আমাকে বলেছেন যে ২৫০০ বছরের ভাষণে যে এটা এর আগেও পড়েছি, ওই ইউনেস্কোর ওই বিষয়টা পড়েছি, এত বার্ডস আই ভিউ হিসেবে পড়েছি, এত গভীরভাবে পড়ে। উনি বললেন যে ২৫০০ বছরের ভাষণের মধ্যে এই ভাষণই শ্রেষ্ঠ। তখন মনে হলো যে তাহলে আমি সঠিক পথেই ছিলাম, বঙ্গবন্ধুকে উপরে রেখে। তারপরে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু, শাসক বঙ্গবন্ধু, সেটা আলাদা হিসাব। কিন্তু বাঙালির যে মুক্তি তিনি দিয়েছেন, এটা যে যাই বলুক, আপনি ১০০০টা সমালোচনা যদি করেন বঙ্গবন্ধুর, একটা কথা দুবার উচ্চারণ করলেন, সেটা হচ্ছেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ, শ্রেষ্ঠ বাঙালি, আমাদের আমাদের আত্মপরিচয় দিয়েছেন, আমাদের বাঙালি শাসক, আমাদের মুক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকে, শাসক বঙ্গবন্ধুকে আলাদা রেখেছেন। আমি এই প্রসঙ্গে জি, একটু আসবো আপনার কাছে। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, আপনার সাথে তো আমার অনেক কথা হয়, আমার কাছে মনে হচ্ছে আমাদের নিঃসন্দেহে। এগুলো আলোচনা করা দরকার। এরকম কি হুম, হতো যে বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের নেতা নন, হুম, বঙ্গবন্ধু আওয়ামী লীগের নন, হুম। লাইক মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু কোনো রাজনীতি করেন না, কিন্তু তাহলে কি বঙ্গবন্ধু সার্বজনীন হতেন? আর সেটা যদি হতো, কারণ রাজনৈতিক ব্যাগেজ আবার ছাড়া শোনা তো যাচ্ছে না? সেই সময় যে আন্দোলন সংগ্রাম বঙ্গবন্ধু করেছেন সেটা তো অন্য কোনো নেতা করেননি। সুতরাং রাজনৈতিক তো একটা পরিচয় তো লাগবেই। আবার আমি বলুন। বলতে চাইছি, আপনি বলেছেন শাসক বঙ্গবন্ধুকে আপনি আলাদা রেখেছেন। আমার প্রশ্ন, নিঃসন্দেহে। মানে আমি আপনার কাছে জানতে চাই যে বঙ্গবন্ধু কেন সার্বজনীন হতে পারলেন না? জাস্ট বিকজ, লাইক মহাত্মা গান্ধীর মতো। মহাত্মা গান্ধীকে নিয়ে অনেক ভারতে অনেক বিতর্ক আছে, স্বয়ং বিজেপিতে বিতর্ক আছে, কিন্তু তারপরেও ওনার কি রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিলেন, সেই জন্য ওনার, মানে উনি আওয়ামী লীগেরও নেতা ছিলেন, সেই জন্য উনি সার্বজনীন হতে পারলেন না, নাকি কেন? কিন্তু ওনার যে আন্দোলন সংগ্রাম, ওনার যে প্রসেসের মধ্যে দিয়ে উনি বাঙালি জাতিকে স্বাধীন করছে, সেখানে তো একটা একটা রাজনৈতিক দলের তো তার প্রধান হবে, এটাই তো স্বাভাবিক। একটা রাজনৈতিক দল, একটা প্ল্যাটফর্ম তার ওইটা ছিল বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু তারপরেও বাঙালি জাতি কেন তাকে মানে চোখ বন্ধ করে সবাই কেন একসেপ্ট করলো না? কেন তিনি সার্বজনীন হলেন না? আপনার কি মনে হয়? আপনি যে কথাটা বলছেন এই প্রশ্নটা আমারও মনের গভীরে ছিল। এটা নিয়েও আমি অনেক চিন্তা ভাবনা করেছি। কেন বঙ্গবন্ধু সার্বজনীন হতে পারেননি? পারেননি? নাকি আমরা তাকে সার্বজনীন করতে পারিনি? এইটাও কিন্তু একটা প্রশ্ন। আপনি যেটা মহাত্মা গান্ধী বা করমচাঁদ গান্ধীর সাথে তুলনা করলেন, আমি তার সাথে তুলনা করতে চাই না। কারণ ইতিহাসে যার অবস্থান মানে তার একেকটা তার জায়গায়। ব্যতিক্রম। বঙ্গবন্ধুর ইতিহাস এক আলাদা, তার তার যে রাজনীতি, বঙ্গবন্ধুর যে রাজনীতি, তার যে উত্থান, তার যে পতন, এটার সাথে মহাত্মা গান্ধীর মিল নেই। মহাত্মা গান্ধীর রাজনৈতিক হিসাব ছিল আরেকটা, তার আরেকটা। তার যুদ্ধ, তার আন্দোলন ছিল একরকম। তিনি ছিলেন অহিংস, বঙ্গবন্ধু কিন্তু অহিংস ছিলেন না। প্রথমেই এখানে আলাদা হয়ে গেল। দ্বিতীয়, আই এম সরি টু সে, এখানে ভারতীয় বন্ধুরা রাগ করতে পারেন, অনেক জায়গায় মহাত্মা গান্ধী মানে তিনি তিনি আত্মসমর্পণ করেছেন, বঙ্গবন্ধু কোথাও আত্মসমর্পণ করেন নাই। এখানে পার্থক্য আছে। দুজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কিন্তু মহাত্মা গান্ধীর মৃত্যু সাম্প্রদায়িক কারণে, আর বঙ্গবন্ধুর মৃত্যু কিন্তু সাম্প্রদায়িক কারণে নয়। বঙ্গবন্ধুর মৃত্যু বা হত্যাটা করেছে দেশ তৈরি করার জন্য। তার মৃত্যুটা তো রাজনৈতিক কারণে। করমচাঁদ গান্ধীর ব্যাপারের সাথে মহাত্মা গান্ধীর সাথে যে বঙ্গবন্ধু তুলনা করা হয় যে তিনি দলের নেতা হন নাই, তাই তিনি জাতির জনক হতে পেরেছেন, এটার সাথে আমি একমত না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু যদি অরাজনৈতিক থাকতেন তাহলে আরো মানতো না। এখন তো তাও কিছুটা মানে, তখন আরো মানতো না। যদিও আমাকে কিছু বামপন্থী বন্ধু, এমনকি আওয়ামী লীগ, আই এম সরি টু সে, কিছু আওয়ামী লীগের নেতাও এই কথা বলেছে। যদিও তারা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখতে দিলে ২০ লাইনের উপরে লিখতে পারবেন না, এবং ২০ লাইনের মধ্যে ১৯ লাইনই একই কথা রিপিট করবে, আমি শিওর। বঙ্গবন্ধু নিয়ে তারা ২০ লাইন রচনা লিখতে পারবে না। আমি আওয়ামী লীগের ব্যক্তিদের চ্যালেঞ্জ করতে পারি, তাদের বঙ্গবন্ধুর ৪ মূলনীতি আওয়ামী লীগের আর বঙ্গবন্ধুর উপরে ১০০০ শব্দের রচনা লিখতে দিলে বই দেখে লিখে দিবে, তারপরেও তারা ফেল করবে, ১০-এর মধ্যে ৩.৫ পাবে না। আমি এটা চ্যালেঞ্জ, দায়িত্ব নিয়ে বললাম তারা ৩৩ পাবে না, কেউ কান কাটা পাশ করতে পারে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি। তো যেটা বলতেছিলাম, বঙ্গবন্ধুকে নিয়ে তারাও বলেছে যে তিনি বোধহয় আওয়ামী লীগের সব প্রেসিডেন্ট না হলে
প্রধানমন্ত্রী না হলে তিনি মারা যেতেন না। একটা ঠাড়া পড়া মিথ্যা কথা। বঙ্গবন্ধুকে তারা মারতই, বঙ্গবন্ধুকে তাদের মারতে হতোই, কারণ বঙ্গবন্ধু শুধু পাকিস্তান ভাঙেননি, পেয়ারা পাকিস্তানিদের আব্বাদের হৃদয় ভেঙে দিয়েছেন। আজও তারা ৩২ নম্বর ভাঙতে যায়, আজও তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে। কেন ভাঙে আফা? ৩২ নম্বর, আপনি ৩২ নম্বর এত রাগ কেন? একটা উদাহরণ দেই। একটা মানুষ, জিয়াকে কিন্তু একটা গুলি করে মারা যেত না? ব্রাশ ফায়ার করেছে কেন বুকে? আমি ওই জায়গাটা দেখে এসেছি, এবং যেখানে আমাদের জাদুঘরে যে গাইড ছিল তিনি বলেছেন কিভাবে মেরেছে, কোথায় মেরেছে, কতগুলো গুলি বললো যে একটা মানুষের বুকে ব্রাশ ফায়ার মারে কেউ একটা গুলি করলেই তো মারা যাবে। বন্দুক দিয়ে একটা গুলি করলে বুকের যেখানে লাগুক সে বাঁচবে না। মাথায় লাগলেও বাঁচতে পারে, বুকে লাগলে বাঁচবে না। বাম সাইডে মারলে তো আরো বাঁচবে না, ডান সাইডে হার্ট থাকতে পারে। দুইটা গুলি মারলে তো ব্রাশ ফায়ার মেরেছিল কেন জিয়ার বুকে? তার মানে জিয়ার উপরে প্রচন্ড ক্ষোভ ছিল যারা মেরেছিল। কেন জিয়ার প্রসঙ্গে কেন আনলাম? বঙ্গবন্ধুর উদাহরণটা টানার জন্য। তাকে কেন মেরেছে? যে মেজর তাকে হত্যা করিয়েছে সে মেজর ছিল জামাতেরও কোন আদতে। সে, এটা আমি বলি না, এটা আমার দাবি না, এই দাবিটা মেজর আখতারুজ্জামান যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থাকাকালীন বলেছিলেন। এমন না যে জামাতে গিয়ে এটা বলেছেন, আগেই তিনি বলেছেন আমার সাথে লাইবে। তার মানে ক্ষোভ ছিল জামাত করে জিয়াকে মারতে হবে। তো বঙ্গবন্ধুকে যারা মেরেছে, আপনি দেখেন বঙ্গবন্ধুকে একা যদি মারতো, শুধুমাত্র বঙ্গবন্ধুকে মেরে ফেলতো, আমি ধরে নিতাম এটা রাজনৈতিক কারণ, ক্ষমতার কারণ। কারণ ক্ষমতার স্বার্থে নিজের সন্তানকে মেরে ফেলেছে। ইসলামের ইতিহাসে আমি অনেকবার পড়েছি, অনেক জায়গায় পড়েছি, ইসলামের ইতিহাস না ভারতীয় ইতিহাসও আছে। পিতা পুত্রকে হত্যা করেছে, পুত্র পিতাকে হত্যা করেছে। ভাইয়ের কথা তো আলাপই নাই। আপনি দেখেন ওই যে ইয়ের দিকে, নারায়ণগঞ্জের ওই দিকে একটা মাজার আছে কালা দরগা, ইলিয়াস শাহের একটা মাজার আছে কালা দরগা বলে। সে তার ১৭ ভাইকে অন্ধ করে দিয়েছিল, ১৭টা ভাইকে অন্ধ করে দিয়েছিল। কারণ অন্ধ হলে কোনোদিন তার সে শাসন ক্ষমতা নিতে পারবে না, এটা তাদের আইনে ছিল না। ১৭ জন ভাইকে অন্ধ করে দিয়েছিল, মানে সৎ ভাই সহ, তার ভাই সহ ১৭ জন। কল্পনা করতে পারেন, এই হচ্ছে ক্ষমতা, লোভ। তো বঙ্গবন্ধুকে মেরে ফেলতো, তার পুত্রবধূকে কেন মারলো? আচ্ছা, ধু যে ছিল তার পেটের সন্তান তাকে কেন মেরে ফেলো? কেন মেরে ফেলো? তো এই যে যে ক্ষোভ, তাদের ক্ষোভ বঙ্গবন্ধুর উপরে ক্ষোভ তো রাজনৈতিক কারণ না, পাকিস্তান ভাঙার ক্ষোভ, সেই ক্ষোভ এখনো চলমান। তাই যারা বলে বঙ্গবন্ধু যদি রাজনীতিতে অংশ না নিতেন, প্রেসিডেন্ট মারা, তবুও তাকে মেরে ফেলা হতো, মারতই তারা, মারতে যাইতোই। কারণ হলো তাদের ক্ষোভ। আপনি এখনো দেখেন না শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা পাগল হয়ে যায়। ২১ আগস্ট ঘটিয়েছে না? শেখ হাসিনা এত জনপ্রিয়, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নাই, ৭১-এর চেতনা মানুষ এখন খায় না, এগুলো বলে না? তো শেখ হাসিনাকে কেন মারতে গেল? আপনি দেখেন সর্বশেষ বঙ্গবন্ধু এত শক্তিশালী যে তিনি ইতিহাসে এমন একটা অবস্থান নিয়েছেন যে তিনি শুধু বাংলাদেশের ইতিহাসে না, বিশ্ব ইতিহাসে তার স্থান নির্ধারিত হয়ে গেছে। আমি বারবার একটা কথা বলি যে ইতিহাস হয়ে যায় মানুষ, ইতিহাস লেখে মানুষ, মানুষ ইতিহাসেও স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকে। কিন্তু ইতিহাস সম্মানিত হয়েছে বঙ্গবন্ধুর মতো কিছু লোককে নেওয়া, কিছু কিছু মানুষকে ইতিহাসের নাম লিখতে পেরে ইতিহাস সমৃদ্ধ হয়। বঙ্গবন্ধু তাদের একজন। আপনি আমি হয়তো কোনো ভালো কাজ করলে ইতিহাসের নাম লেখাবো, কিন্তু ইতিহাস আমাদের নিয়ে গর্বিত হবে এমন কিছু আমাদের করিও নাই, করার সুযোগও নাই। মানে আমরা যদি ৫০ বার আত্মহত্যা করি বা ৫০ বার জীবন দেই, ইতিহাস আমাদের জন্য গর্ব, কারণ হয়তো আমরা ইতিহাস হতে পারি। তো বঙ্গবন্ধু কিন্তু উল্টো, বঙ্গবন্ধু কিন্তু ইতিহাস তার নাম রাখতে পেরে, কিছু কিছু মানুষ রয়েছে এরকম পৃথিবীতে, তিনি তাদের একজন। সারা পৃথিবীতে এখন ১০০ জন মানুষ পাবেন যাদের ইতিহাসের নাম লেখাতে পেরে ইতিহাস গর্বিত, ইতিহাস সমৃদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু তাদের একজন। সেটা আপনি ১ নম্বরে না রাখলে ৯৯ রাখতে হবে, নাহলে ১০০ নম্বর রাখতে হবেই, আপনাকে বঙ্গবন্ধুর নাম রাখতে হবেই। তো যেটা বলতেছিলাম, বঙ্গবন্ধুকে নিয়ে যারা এমনকি আওয়ামী লীগের ব্যক্তিত্ব, কেউ কেউ বলে, বামপন্থীরা তো অধিকাংশই বলে, শেখ মুজিবের এইভাবে বলে, শেখ মুজিবের, তারা তো বঙ্গবন্ধু বলে না, শেখ মুজিবের কি আরে জাতির পিতা হওয়ার দরকার ছিল না, ক্ষমতায় আসার দরকার ছিল না। তো কি করতো সে? আইসে কি পাপড় ভাজতো, পাপড় ভাইজা ভাইজা খাওয়াইতো না? সে আইসে কি শাড়ি চুরি নিয়ে মানুষকে নাতিনদের দেখার জন্য ঘুরে রাস্তা রাস্তায় ঘুরতো না? আত্মীয় নাতিনদের নিয়ে ঘুরতো, এই কাজ ছিল। আরে ভাই, বঙ্গবন্ধু বরং বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, তাকে যদি ৭৫-এর ১৫ আগস্টে মেরে ফেলা না হতো, তিনি যদি আমার ধারণা ৫টা বছর সময়, অর্থাৎ ৮০ সাল পর্যন্ত সময় পেতেন, আমার ধারণা বাংলাদেশ অনেক দূরে চলে যেত, অনেক অনেক দূরে। সেটা কিন্তু আমরা মহাতির মোহাম্মদকে দেখি, মহাতির মোহাম্মদকে দেখলেই বোঝা যায়। বঙ্গবন্ধুকে মারার কারণ তো শুধুমাত্র ওই পাকিস্তান ভাঙার জন্য নেই। কারণ আপনি জানেন যে পরাশক্তিগুলো সুদূর প্রসারী চিন্তা করে। এটা যারা রাজনীতিতে একটু অ্যাডভান্স চিন্তা করে, অ্যাডভান্স স্টাডি করে, তারা জানে যে পরাশক্তিগুলো বা বিশ্ব শক্তি যারা, শুধু পরাশক্তি তারা না, এই ৫ শক্তির বাইরেও আরো যে শক্তি আছে, তারা সুদূর প্রসারী চিন্তা করে। ধরে নেন বঙ্গবন্ধু আজকে বেঁচে আছে, তাহলে আজকে বিশ্ব নেতাটা কে হতো আপনি বলেন তো? কার নাম বলতেন? শেখ মুজিবের নামটা চলে আসতো।
তো বাঙালি বিশ্ব নেতা হয়ে যাবে, হয়তো আমরা ব্রাউন চামড়ার, অনেকের কষ্ট হতো, সেই জন্য মেরে ফেলেছে। বিভিন্ন কারণ, বঙ্গবন্ধুকে শুধু মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তান ভাঙার কারণ তো আছেই, রয়েছেই। আমেরিকা জানতো তাকে মেরে ফেলবে, ভারত জানতো তাকে মেরে ফেলবে, সেই সময়ের যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তারা জানতো বঙ্গবন্ধুকে মেরে ফেলবে, সবাই জানতো, শুধু জানতো না, জানতেন বঙ্গবন্ধু কিন্তু বিশ্বাস করতেন না। আরেকটা কথা বলে দিই, আরেকটা আবিষ্কার ছিল, আমি মনে পড়লো, তিনি মানুষকে বেশি বিশ্বাস করতেন, এটা আমার আবিষ্কার। এই এত বিশ্বাস ভালো না, বেশি ভালা ভালা না, খাঁটি বাংলা প্রবাদ, যে বেশি ভালা ভালা না, তার মানে বেশি কোনো অত কিছু ভালো ভালো না, ভালো না। অত ভালা ভালা না। আমাদের গ্রামে জামালপুরে প্রবাদ আছে, বেশি ভালা ভালা না বা অত ভালা ভালা না, বেশি ভালোবাসাও ভালা না, বেশি ভালোবাসলেও সমস্যা হয়। তো বঙ্গবন্ধু বেশি বিশ্বাস করে ফেলেছিলেন, যেটা পৃথিবীর কোনো নেতা বিশ্বাস করে নাই। আমি বুঝে উঠতে পারি না, মনি সিং এর মতো একজন উপদেষ্টা থাকতে, মানে আমি আর কারো কথাই বলতেছি না, মনি সিং এর কথা কেন বলবো, তিনি তার উপদেষ্টা পরিষদে ছিলেন, রাইট, বাকশালের উপদেষ্টা পরিষদে ছিলেন। মনি সিং একজন নিঃসন্দেহে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিশাল ভূমিকা ছিল। তিনি একজন কমিউনিস্ট, একজন কমিউনিস্টের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মেরে ফেললো, এটা আমাকে খুব সংশয় সৃষ্টি করে। যেমন আমি শেখ ফরিদ যদি আপনার পাশে থাকি, আর যাই হোক আপনাকে মেরে ফেলতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি, এতটুকু আকল আমার আছে। তাহলে আমার চাইতে তিনি শতগুণ বেশি আকলওয়ালা কমিউনিস্ট হচ্ছেন কমরেড মনি সিং। আমি তাকে বিশাল রেসপেক্ট করি, বঙ্গবন্ধুর পরে হলো তাকে আমি রেসপেক্ট, তার প্রতি রেসপেক্ট করতে তুলনা করাই যাবে না, তার সাথে তো কারো তুলনা হয় না, তাকেও আমি খুব তিনি কেন এটা বুঝতে পারে, বঙ্গবন্ধুকে বুঝাইতে পারলেন। আমার ধারণা বঙ্গবন্ধু, যেটা আমি আবিষ্কার করছি, তিনি বিশ্বাস করতেন যে বাঙালি আমাকে কেন মারবে, কিন্তু ওই যে বেশি ভালা ভালা, অত ভালা ভালা না, বাঙালিকে বেশি ভালা অত ভালা মনে করে ফেলছিল, তার জন্য বঙ্গবন্ধু মারা গেছে, এটাও একটা তার কারণ। এই সুযোগটাই নিয়েছে পাকিস্তান পন্থী লোকগুলো, আর যারা বিদেশি শক্তি, যারা চেয়েছিল যে শেখ মুজিব নামে কোনো ব্যক্তি পাকিস্তান বানিয়েছে কখনো যেন এশিয়ার নেতা হতে না পারে, কখনো যেন বিশ্ব নেতা না হতে না পারে। যেমন আমাকে দিয়ে উদাহরণ দেই, অনেকে এখন আমার জন্য জেলাস, ছোট্ট একটা উদাহরণ দেই, অনেক ব্যক্তি আমার প্রতি জেলাস, অথচ আমি তো কোনোদিন নেতা হইতে যাব না, এমপি হইতে যাব না, মন্ত্রী হইতে যাব না, বুদ্ধিজীবী হওয়ার জন্য বাংলাদেশে বলবো না আমার তুমি টিভিতে ডাকো, কারণ আমি যেতটুকু মানুষের ভালোবাসা পেয়েছি, এনাফ ইজ এনাফ, আই এম ভেরি হ্যাপি, আই এম প্লিজড, আমার আর চাওয়া পাওয়ার নেই। কিন্তু অনেকে আমাকে প্রতিহিংসা করে, তারা চায় না যে আমি, তারা চায় না। তো তাহলে এখানেই বুঝেন, তেমনি বঙ্গবন্ধুকেও কেউ চায় নাই। যেমন আওয়ামী লীগ যখন পাওয়ারে আসবে, অনেক আওয়ামী লীগ নেতা চাইবে না আমি গণভবনে যাই, শেখ হাসিনা আশেপাশে যাই, এগুলো আমি বুঝি, কারণ কমিউনিজমের রাজনীতি করে আসছি তো কিছুটা অ্যাডভান্স বুঝতে পারি। কিন্তু আমরা তখন যাব না, তাই কেউ রাগ করেন না, ভয় পায়েন না, কারণ আমার জীবনের লক্ষ্য ভিন্ন, আমার জীবনের লক্ষ্য টোটালি ভিন্ন, আমাদের সাথে আপনাদের মিলবে না। তো বঙ্গবন্ধুর এই অতি বিশ্বাসটা তার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটা হয় না, একজন প্রেসিডেন্ট 32 নম্বর বাড়িতে থাকে, এটা হয়, একজন প্রধানমন্ত্রী হয়, একজন মানুষ লুঙ্গি পরে পাঞ্জাবি পরে বাজারে চলে যায়, এটা হয়, একজন মানুষ তাকে যে সারাদিন গালি দেয়, নামাজে পড়ে বরদোয়া করে, যদিও আগে তাকে বাঁচার জন্য দোয়া করছে, মৌলানা ভাসানী প্রথমে দোয়া করতো আল্লাহ গো মুজিবুর রে বাঁচায় রাখো, তারপরে দোয়া করছে আল্লাহ গো মুজিবুর রে মারো। আই এম সরি, আসলে চরিত্র, এই লোকটাকে আমি গবেষণা করে এখনো সিদ্ধান্ত আসতে পারিনি, মানে তার জি, তার নিয়ে আমি সিদ্ধান্ত আসতে পারিনি। এই ব্যাপারে আইয়ুব খান বলে গেছিল, তার ব্যাপারে, আমার কথা না, যেদিন আমি প্রথমে শুনেছি বিশ্বাস করিনি, পরে পড়েছি, আইয়ুব খান বলেছে যে এই লোকটা অস্থিতিশীল, এর উপরে কখনো আস্থা রাখবে না কেউ, এটা নাকি আইয়ুব খান সতর্ক করতো, এটা গ্রন্থে লেখা, পড়েছি আমি। তো বঙ্গবন্ধুকে দেখেন এক সময় বললো 6 দফায় মুজিবর, 6 দফায় দেশে চলবে না, পরে 6 মাস পরে 6 দফার জন্য তিনিও বলেন মুজিবর চল, তোর সাথে আছি। আবার কি করলো, বঙ্গবন্ধুর জন্য দোয়া করলো, আল্লাহ শেখ মুজিবুরের তুমি বাঁচায় দাও, পাকিস্তান থেকে ফিরে আনো, তারা আইয়ুব খান অ্যারেস্ট করলে বলে ছাড়াই দাও, দোয়া করতো। সেই বঙ্গবন্ধু আবার 75 আগে দোয়া করা শুরু করলো যে শেখ মুজিব মরে না খায়। এই যে আবার দেখলাম যে একবার বললো যে আল্লাহ গো আমার মুজিবর মরে গেছে, পরে আবার দেখলাম সেই বলেন আল্লাহ গো আমার মুজিবর কই গেল, এই তো এই কান্নাকাটি করছে। আবার দেখি সেই ভাসানী এই এই সেই খুনিদের সাথে পাশে বসে থাকে। তো ভাসানীর বিষয়টা, সেই ভাসানীকে বঙ্গবন্ধু সমালোচনা করতো সারাদিন, তারপরও তাকে গুরু হিসেবে, রাজনৈতিক গুরু হিসেবে তার জন্য গিফট পাঠাতেন সবার আগে। এটা আমি তার সমালোচকদের কাছে শুনেছি, আমি আওয়ামী লীগের কাছে শুনি না এই কথাটা, ভাসানীপন্থীর লোকেরা আমাকে এটা বলেছে, মানে এই যে গিফট দেওয়ার বিষয়টা, সত্য মিথ্যা আমি কিন্তু জানি না, দায়িত্ব নিয়ে বলতে পারবো না, আমার দুর্ভাগ্য আজকে। আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। বঙ্গবন্ধুর এই বিষয়টা তো জানলাম যে সার্বজনীন হওয়ার না হওয়ার বা হতে না দেওয়ার একটা প্রক্রিয়া, এবং আরো কিছু বছর বেঁচে থাকলে হয়তো ভিন্ন হতে পারতো। এবার কিছু বছর বেঁচে থাকার আগে, আমি জানি না এই বিষয়টা নিয়ে আপনি কতটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা বলতে চান বা আপনার
কতটুকুন পড়াশোনা করেছেন, সেটা হচ্ছে অনেকে বলে, বিশেষ করে জাসদ, জাসদ যখন উত্থান হলো বা জাসদের যখন জন্ম হলো, বঙ্গবন্ধুর থেকে বেরিয়ে গিয়ে, কারণ ছাত্রলীগের জি একটা বিশাল অংশ তো আসলে জাসদে চলে গেছিল, তারা বঙ্গবন্ধুর সাথেই ছিল মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধ সময়কালীন সময়ে। জি বাকশাল, হুম, বাকশাল নিয়ে একটা অদ্ভুত একটা উম, ধারণা প্রচলিত আছে, ছিল, আছে। এখন একটু কমে গেছে মনে হয়, এখন বা বাকশালের ভালো দিকগুলো উঠে আসছে, কিন্তু হুম। আওয়ামী লীগও মনে হয় যেন বাকশালটাকে একটু এড়িয়ে এড়িয়ে যেতে চেয়েছিল বা চেয়েছে। সেরকম কোনো রিসার্চ বা গবেষণা বাকশাল নিয়ে হয়নি। আপনার দৃষ্টিতে বাকশালটা কি ছিল? এগুলো আমার গবেষণার বিষয় ছিল। আচ্ছা। বঙ্গবন্ধুকে আপনি যে বাকশাল নিয়ে বললেন, তারা এড়িয়ে চলে, আমি দেখেছি এখনো এড়িয়ে চলে, এখন এখনো। তবে তরুণদের মধ্যে, এই মুহূর্তে তরুণদের মধ্যে বাকশাল নিয়ে একটা একটা কি বলবো, একটা ঢেউ সৃষ্টি হয়েছে। অন্তত আমি মনে করি অন্তত 10,000 আওয়ামী লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের আমার মতো বয়সী যারা, মানে আওয়ামী লীগের ভিতরে যারা আমার বয়সী তরুণেরা এখন বাকশাল নিয়ে মানে ছিটে ফোটা পড়া শুরু করেছে মনে হয়। বাকশাল। বাকশাল আলোচনা হচ্ছে, বাকশাল নিয়ে আওয়ামী লীগ এড়িয়ে যাওয়ার প্রধান কারণ তারা বাকশাল বুঝে না, নাম্বার ওয়ান। এটা আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। আমার ধারণা তারা বাকশাল বুঝে না, কারণ আমি সাধারণ ছাত্রলীগ থেকে শুরু করে সিনিয়র নেতাদের বাকশাল নিয়ে জিজ্ঞেস করলেই তারা এটা এড়িয়ে গেছে, কেউ বলে নাই। বাকশাল আমি স্বপ্রণোদিত হয়ে, এটাও কিন্তু বামপন্থীদের কাছ থেকে জেনেছি, বাকশালও আমি পড়িয়েছি। বাকশাল সম্পর্কে আমার প্রথম কথা হয়েছিল যখন আমি কিছুই বুঝি না বাকশাল সম্পর্কে, বাকশাল নেগেটিভ, এটাই আমার ধারণা ছিল। তো বঙ্গবন্ধুকে পড়তে গিয়ে ওই বাকশাল নিয়ে ওইখানে অত পাই নাই আমি, যদি ওইখানে সে বাকশাল আসলে বুঝি নাই তখন আমি। বামপন্থীদের কাছে আমি জানতে গেলাম, তারা আমাকে বলেছিলেন যে বাকশাল মুজিবরের সিনিয়র, তারা, আমি নাম বলি জসিমউদ্দিন মন্ডল, তিনি বলছেন বাকশাল মুজিবরের একটা ভালো কাজ ছিল, ভালো কাজ আছিল, এইভাবে বলছেন আমাকে। তারপর আমি বাকশাল নিয়ে পড়া শুরু করি, কিন্তু বাকশাল নিয়ে বই খুব অপ্রতুল, খুব, নাই সেটাই বলবো। তো আমি আপনাকে বললাম। মানে আমি অবাক হয়ে গেলাম, বাকশাল নিয়ে বই পাই না। আপনি জানেন বাকশাল নিয়ে বই খুঁজতে খুঁজতে আমি আমিও উন্মাদ পাওয়া হয়ে যায়, গিয়েছিলাম। দু পরে একটা বই আছে। পরে ডক্টর শেখ আব্দুল বাতেন, রাইট, বাতেন চাচা, উনার হ্যাঁ। বই কিছু পেয়েছিলাম, তার আগে ছিটে ফোটা মানুষের কাছে শুনেছি, তাও কি পুরনো বামপন্থী, বয়স্ক বামপন্থী, তাদের কাছ থেকে শুনতে হয়েছে। এমনকি আমার ধারণা যে কমরেড সেলিম, মুজাহিদুল ইসলাম সেলিম, হুম। তিনি বাকশাল নিয়ে অনেক কিছু জানেন কিন্তু বলেন না, হুম। এড়িয়ে যান, বা এমন ভাবে কঠিন করে বলেন আমরা কিছু বুঝি না। কারণ তখন তো ছাত্র নেতা ছিলাম, বুঝতে পারিনি, স্টুডেন্ট অত, কারণ বাকশাল থিমটা আসলে একটু কঠিন, একটু জটিলতা আছে, এটা সত্য। বাকশাল আপনি জেনারেল হিস্ট্রির মতো পড়লে হবে না, এটা তো একটা নীতি। বাকশাল মূলত কোন রাজনৈতিক, এটা একটা ম্যানিফেস্টো বলতে পারেন, মানে এটা একটা একটা ম্যানিফেস্টো ছিল। ম্যানিফেস্টো। মানে মনে করেন আওয়ামী লীগের সামারি হচ্ছে বাকশাল। হুম। মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের, কৃষক শ্রমিক বন্ধুরা, বাংলাদেশ হ্যাঁ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, জি, বাকশাল এটা হচ্ছে বাকশাল। বাকশাল বাকশাল মূলত বঙ্গবন্ধুর এক্সপেরিয়েন্স এখানে তিনি প্রয়োগ করতে চেয়েছিলেন এই বাকশালের ভিতর দিয়ে। আপনি খেয়াল করেন খালকাটা কোথায় আসছে, বাকশাল থেকে। উপজেলা পরিষদ জিয়ার খালকাটা কই থেকে আসছে, বাকশাল থেকে। বাকশাল থেকে। এরশাদের উপজেলা কই থেকে আসছে, বাকশাল থেকে। এই যে এইবারও যে আওয়ামী লীগ ওই যে জেলা কি যেন করলো, জেলা পরিষদ, এগুলো বাকশালের। এমনকি ওই যে মানে টিসিবি দেখেন, এগুলো বাকশালের, মানে এটা জনকল্যাণমূলক। ছিল হচ্ছে, একটু বলি, এটা ছিল বঙ্গবন্ধুর এমন একটা প্রকল্প বা প্রজেক্ট, যেটা প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামোকে একদম ব্লেন্ড করে একটা সুন্দর করে এক্সাক্ট, একটা সমবায় বা একটা যেখানে কৃষক এবং শ্রমিক এবং বৈষম্যহীন যে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই সমাজ ব্যবস্থাটা উনি প্রচলন করতে চেয়েছিলেন বাকশালের মধ্যে দিয়ে। এবং এটা একটা মানে লম্বা স্থায়ী প্রকল্প ছিল না, প্রকল্পটা ছিল একটা রাষ্ট্র গঠনের জন্য সাময়িক একটা প্রকল্প উনি নিয়েছিলেন বাকশাল। বলেন। বাকশাল আসলে, এটা যদি কেউ মনে করে যে এটা আওয়ামী লীগকে স্প্রেড করতে চাইছিল, না, বঙ্গবন্ধু আসলে উনি এই এটা একটা বিএনপি এবং বিরোধীদের ন্যারেটিভস ছিল যে উনি একটা একদলীয় শাসনতন্ত্র গঠন মিথ্যা করতে কথা, চেয়েছে, মিথ্যা যেটা কথা, মিথ্যা কথা, মিসলিডিং। মিথ্যা কথা, এটাতে মিথ্যা কথা। জাসদও বুঝতে পারে নাই নাকি আমি জানি না, কারণ না, জাসদে তো না, উনি সাক্ষী বাকশাল ছিল। বুঝতে পারে নাই বলবো না,
জাসদের সব মেধাবী মানুষ। আপনি বুঝেন নাই মানে আমার চেয়ে আপনার চাইতে তারা এই তো বেশি। কথা, ওনারা তো সবাই, সেটাই তো বললাম, বাকশাল নিয়ে নানা রকম প্রচার এই অপপ্রচার চালু আছে। বিশেষ করে অপপ্রচারটাই বেশি মনে হয়। বাকশাল মানে বোঝাতে চাইতো বাংলাদেশের মানুষ, এক সময় শুনে এসে, এটা একটু কমে গেছে, যে বঙ্গবন্ধু বাকশালের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে, এবং আহ, বঙ্গবন্ধুর সাথে যারা ছিলেন জাসদ, তারা বেরিয়ে গেছেন ছাত্রলীগ থেকে, জাসদ হয়েছে, এবং সেখানে অনেক তাত্ত্বিক বুদ্ধিজীবীরা ছিলেন। এরকম তো নয় যে এসব, ওই সময়টা তো আরো তথ্যপত্র ছিল, তখনই শুরু হয়েছিল বাকশালটা। কিন্তু বাকশালের যে মূল নীতিটা ছিল সেটা তো আমরা কথা বললাম। আপনি বাকশাল নিয়ে কি বলবেন? এই অপপ্রচারটাই বা কিভাবে আওয়ামী লীগও কাজ করলো না কেন, অনেকটা এড়িয়ে গেল কেন? বাকশাল আসলে একটা জটিল বিষয়। বাকশালে প্রথম আক্রান্ত হতো আমলারা, যেটা তারা পছন্দ হয়নি। আপনি জানেন যে আমলারা কত শক্তিশালী। আপনি দেখেন বিএনপির লোকজন শায়েস্তা হয়েছে, আওয়ামী লীগের লোকজন তো হয়েছিল এবং হচ্ছে। সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগ। আজ পর্যন্ত কোনো আমলাকে শাস্তি পেতে দেখেছেন? আমাকে বলতে পারবেন যে আমলা হিসেবে তার শাস্তি হয়েছে? হয়তো সে আমলা রাজনীতিবিদ হওয়ার পরে আটকে গেছে, কিন্তু কোন আমলার শাস্তি হতে দেখেছেন? আপনি দেখেননি। না। আজ পর্যন্ত একজনও উদাহরণ দেখাইতে পারবেন না যে এই আমলাটা এই অপরাধে এই এই কারণে তার শাস্তি হলো। আপনি খুঁজে পাবেন না। আমাকে শুনতে পাচ্ছেন নাকি আগের মতো সমস্যা হলো? না, আপনার কথা শুনতে পাই, মাঝে মাঝে আপনার ছবিটা আটকে যে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে আমলারা প্রথমে আক্রান্ত হতো, কারণ বঙ্গবন্ধুর বাকশাল যেটা ছিল এটা সাধারণ মানুষ সেই সময় উপকৃত হতো। আপনি দেখেন ব্যবসায়ীরা ভয় পেয়ে গিয়েছিল, তিনি বলেছিলেন 20 বিঘা জমির উপরে রাখতে পারবা না, এটা তো ভয় পেয়ে গিয়েছিল। আবার পরাশক্তি যারা যারা সমাজতন্ত্র বিরুদ্ধে, তারা ভয় পেয়ে গিয়েছিল শেখ মুজিব না আবার সমাজতন্ত্র কায়েম করে ফেলে। এটা একটা ভয়ের কারণ ছিল। আপনি কি জানেন যে বঙ্গবন্ধু মৃত্যুর পরে ভারত সেকুলার রাষ্ট্র ঘোষণা করেছে? বাংলাদেশ আগে সেকুলার রাষ্ট্র, এটা বাংলাদেশের মানুষ জানেই না। বাংলাদেশের এই বেকুবেরা বুদ্ধিজীবীরা ওইটা নিয়ে কথা বলে না। বাংলাদেশে এই যে ধর্মনিরপেক্ষতা যে বলা হয় যে ভারত থেকে এনেছে, মিথ্যা কথা। বঙ্গবন্ধু তো ভারতের আগে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম প্র্যাকটিস ভারত এক্সারসাইজ আমাদের করেছে। থেকে নিয়েছে। জি, অ্যাপ্লাই করেছে। বঙ্গবন্ধু ভারতের আগে অ্যাপ্লাই করে, এটা জানাই নাই। আমিও জানতাম না। সত্য কথা কি, আমি এত অপপ্রচার এত পড়তে গিয়ে জানার কি সন দেখি পার্থক্য। এটা 72 সালে অ্যাকসেপ্ট হয়েছে, এটা 76 সালে, মানে বঙ্গবন্ধুর মরার পরে, যখন বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে মিডল ইস্টের রাষ্ট্রগুলো। আমি গবেষণা করতে গিয়ে দেখলাম কিরে কই 72 কই 76। অর্থাৎ আমরা যখন অ্যাপ্লাই করে ফেলেছি 4 বছর হয়ে গেছে, তারপরে ভারত সেটা গ্রহণ করেছে। ভারত সেকুলার হয়েছে 76 সালে। আর একটা জিনিস দেখেন, বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিয়েছে মিডল ইস্ট, এই দেশকে স্বীকৃতি দিয়েছে কখন? যখন এই দেশে 75 পুনরায় ঘটেছে, তারপরে স্বীকৃতি দিয়েছে। মানে তারপরে বাংলাদেশে ভারত ধর্মনিরপেক্ষতা অ্যাকসেপ্ট করে, যখন বঙ্গবন্ধু এই দেশে 4-5 বছর অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন। এই একটা দেখেন অভিযোগ, যেটা আপনি গবেষণা ছাড়া পাবেন না। আর এই দেশের বাটপার বুদ্ধিজীবী এগুলো বলবে না। আর যারা পাকিস্তান পন্থী তারা তো এটা আলোচনাই আনবে না। এমনকি দেখেন ভারতের বুদ্ধিজীবীরাও এটা নিয়ে কথা বলে না, নীরব থাকে তারা। বঙ্গবন্ধুকে আগে অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু এই জন্যই বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমি কোন কোন ক্ষেত্রে ভারতের জাতীয় নেতার সাথে বঙ্গবন্ধুকে কেন আগে রাখতে চাই, এই কারণে গবেষণা করতে গিয়ে। তো আপনি যেটা বলেন বাকশাল নিয়ে আওয়ামী লীগ এড়িয়ে চলে ভয়ে, কারণ তারা নিজেরা বাকশাল মানেই, যেমন বাংলাদেশে বলা হয় বাকশাল মানে একদলীয় শাসন। আরে ভাই, বাকশাল নিষিদ্ধ করেছিল কোন কোন রাষ্ট্র? আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কোন কোন দলকে নিষিদ্ধ করেছিলেন? আপনি জামাতকে স্বীকৃতি দেবেন যে জামাত আমাকে হত্যা করেছে? আপনি নিজাম ইসলামকে স্বীকৃতি দেবেন যে দল আমাকে নিষিদ্ধ করেছে, যে দল আমাদেরকে একাত্তরে একাত্তরে আমাদের হত্যা করেছে? আপনি মুসলিম লীগকে স্বীকৃতি দিবেন? এই দলগুলো নিষিদ্ধ করে সব দল ধ্বংস করে দিচ্ছে। আরে দল তখন কি বিএনপি ছিল নাকি? তখন কি জিয়াউর রহমানের বিএনপি ছিল? এর সাথে জাতীয় কি কি দল নিষিদ্ধ করেছে এই কথাটা বলে না। বিএনপির অনেক নেতা বলে, এবং বাংলাদেশে একটা প্রচারিত যে জিয়া বহুদলীয় গণতন্ত্র এনেছে। আরে ভাই, বহুদলীয় মানে রাজাকারদের গণতন্ত্র এনেছে। তিনি বহুদলীয় কোথায় আনলেন? আজকে কোথায় বহুদলীয় গণতন্ত্র? এখানে তো আওয়ামী লীগ নিষিদ্ধ। এই কাজটাই তো তখন করেছিল বঙ্গবন্ধু, এই কাজটাই তো করেছিল যে জামাত নিষিদ্ধ, মুসলিম লীগ নিষিদ্ধ, নেজাম ইসলাম নিষিদ্ধ। সমস্যাটা কোথায় ছিল? কি সমস্যা ছিল? মৌলানা ভাসানীকে তো নিষিদ্ধ করে নাই, তার দলকে তো নিষিদ্ধ করে নাই, কমিউনিস্ট পার্টিকে তো নিষিদ্ধ করে নাই। তাহলে যে যারা অভিযোগটা করে যে সব দল বন্ধ করে ব্যান করে দিয়ে একটা দল রেখেছে, তো মিথ্যা কথা। বঙ্গবন্ধুর এই ফিলোসফিটা তারা বুঝতেই পারে নাই। তিনি এখানে একটা ভিশন নিয়ে এসেছিলেন, মিশন না, ভিশন। মিশন তো মিশন তো অন্য জিনিস, মিশন তো ছোট জিনিস। তার উপর হচ্ছে ভিশন, তিনি ছিলেন ভিশনারি। এই জিনিসটা নিয়ে কেউ কথা বলে না।
সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আওয়ামী লীগেরা এড়িয়ে চলে, আওয়ামী লীগেরাই কথা বলে না, কারণ আওয়ামী লীগেরা ভয় পায়, কারণ যা আপনি জানেন না তা আপনি বলবেন কিভাবে। আমি যেমন এখন যদি আপনি আমাকে, যেমন আমি ম্যাথমেটিক্সে খুবই দুর্বল, ত্রিকোণমিতি তো প্রশ্ন, আপনি যদি আমাকে ম্যাথমেটিক্স নিয়ে আমার ম্যাথমেটিক্সের ক্লাসে পাঠায় দেন, আমি কি করব? আমি হয় উল্টা উল্টা বোঝাবো না, চুপচাপ থাকবে। বাক্স সম্পর্কে তো তারাই বুঝে না। আমি বাকশাল একটা হচ্ছে, একটা এই বিষয়টা আসলে অনেক লম্বা হয়ে যাবে, সো আমরা আরেকদিন আলোচনা করতে পারি এটা নিয়ে। জি ফর এক্সাম্পল, এটা আমার আমার কাছে মনে হয় যে বাকশালের সময় কিন্তু বাকশাল যখন হয় তখন কিন্তু জাসদ নিষিদ্ধ হয়েছিল, জাতীয় সমাজতান্ত্রিক দল। সুনিশ্চিত হওয়ার ভিন্ন কারণ ছিল হ্যাঁ, রাজনীতি, তারা যে এইটা সমস্ত এই সন্ত্রাসী। কারণটাতেই আমি আসতে চাচ্ছি। এই যে একটা রাজনৈতিক মানে মুক্তিযুদ্ধের পরাশক্তিটা যারা জাসদের ভিতরে ঢুকে গেছিল, বঙ্গবন্ধুর কে বিরোধিতা করার জন্য জাসদ ছিল একটা, আমরা যেটা বলি লুঙ্গির নিচে আওয়ামী লীগ, এটা কিন্তু বারবার কখনো জাসদ কখনো জাতীয় বিএনপি, জি জি, সবসময় এরা লুঙ্গি নিচে কারো না শিবির, কারো প্যারাসাইটের মতো। লুঙ্গি নিচে শিবির তো ছিল, জি এই হেলমেটের নিচে। ডিভাইড অ্যান্ড রুলটা বঙ্গবন্ধুর সাথে ছাত্রলীগকে একটা অংশকে আলাদা করা, এই ডিভাইড অ্যান্ড রুলটা আসলে একাত্তরের মুক্তিযুদ্ধের পরেই শুরু করে দিয়েছিল একাত্তরের পরাজিত শক্তি, এবং জি জাসদের ভিতরে ঢুকে তারা জাসদ করে বঙ্গবন্ধুর সাথে একটা ডিস্টেন্স তারা তৈরি তৈরি করতে করেছে, জি। সক্ষম হয়েছিল, হুম। রাইট? এটাতে অবশ্যই, আহ, যেমন ধরেন আব্দুল হাই শিকদার কবি, হ্যাঁ, এই বদমাইশ লাল টুপিয়ালা, এই বদমাইশ কিন্তু খালেদা জিয়ার একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি। আপনি দেখবেন সে স্বাধীনতা দিবস নিয়ে কথা বলে, তার কোনো লেখায় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব নাম পাবেন না, তার কোনো লেখা। অথচ এই বদমাইশটা বলবে যে ভারতীয় আধিপত্যবাদের শব্দ আমরা নিব না। সে কিন্তু নিজেই যত লেখা আজ পর্যন্ত তার লেখা বঙ্গবন্ধু শব্দ পাবেন না। তার অনেক লেখা আমি পড়েছি, বঙ্গবন্ধু শব্দ নাই, কলামে কোনোদিন পাবেন না। মুক্তিযুদ্ধ নিয়ে আসলেও না, স্বাধীনতা দিবস 40 আলো পাবেন না আপনি। সে কিন্তু সম্ভবত খালেদা জিয়ার বোধহয় উপদেষ্টাও ছিল একদা, এবং তার সাথে আমি দেখেছি, নিজের চোখেই দেখেছি এক সময় তার সাথে। এখনো দেখবেন যে সারাদিন গালাগালি করে, শেষ মুহূর্তে কমিউনিস্টদেরও গালি দেয়। দেখবেন যে কমিউনিস্টদের সে হারামজাদা বলে, শুয়োরের বাচ্চা বলে কমিউনিস্টদের। আর বঙ্গবন্ধুকে গালি তো সারাদিন দিতে হবে, তো এরাই তো জাসদ ছিল। আমি সব জাসদের কথা বলতেছি না, কমরেড মঈনুদ্দিন খান বাদলও তো জাসদ ছিলেন, কাজী আরেফ আহমেদ জাসদ ছিল। কাজী আরিফ আহমেদ আপনার চাচাও তো জাসদ ছিল। তাতে কি যায় আসে? তাদের জাসদ হওয়া আর একটা জিনিস ভালো কথা মনে করেছেন, আমি নামটা ভুলে গেছি। পাঠক সমাবেশ, পাঠক সমাবেশের মঞ্চে একজন এসেছিলেন, সম্ভবত আপনার আত্মীয় হতে পারে তিনি, আমার নামটা মনে নাই। একজন এসে সেখানে বক্তব্য দিলেন জাসদ সম্পর্কে। তিনি বলেছিলেন যে জাসদ তাদের ভুল ছিল, মানে প্রতিষ্ঠাতাদের একজন, নামটা ভুলে গেছি। লাইভ আছে, আমার লাইভে আছে তার বক্তব্যগুলো, আমি লাইভে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে সম্ভবত উপস্থাপনা করতেছিল সক্রিত নোমান, আর ওই যে আরেকজন নাম, হ্যাঁ মুফাস নামটা ভুলে গেছি আমার। এই দুই সাহিত্যিক সেটা উপস্থাপনা করতেছিল। সেখানে বলেছে যে আমাদের ভুল সিদ্ধান্ত, জাসদ ভুল ছিল, সরাসরি বলেছে। পাঠক সমাবেশের ওই লাইভ গুলো এখনো আছে, আমার এখানেও বিজুদার আছে, আর পাঠক সমাবেশ, জি জি এটা পাবেন। তো তো তারা সেটা বলেছে, আমি সে মনোযোগ দিয়ে সেখানে, আমি কোনো প্রশ্ন করতে জানি, শুনতে গিয়েছিলাম। আমি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠান শুনেছি সেই দিন, আমার জরুরি কাজ ছিল তারপরে গিয়েছিলাম, কারণ এটা ইতিহাসের অংশ। তিনি বলেছেন তাদের বীরত্বের কথা বলেছেন, তারা কিভাবে মুক্তিযুদ্ধে গিয়েছেন বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব কিভাবে মানতেন তাও বলতেন, পরে শেষে কিভাবে বিভ্রান্ত হলেন, কিভাবে সিরাজ শিকদার তাদের কিভাবে কি করলো, এগুলো বলেছেন। আমি ওই বিতর্কে যাচ্ছি না, আমি যাচ্ছি যে জাসদ সেই মুহূর্তে এটা ছিল একটা অনেকটা আত্মঘাতী বিষয়টা। এরকম যে আপনি আর আমি একই মতের, কিন্তু হঠাৎ করে আমরা দুইজনের প্রতিপক্ষ হয়ে গেলাম, সেটা কিন্তু আপনার জন্য আত্মঘাতী, আমার জন্য আত্মঘাতী। জাসদ আজ কোথায়? কোথায়? আর জাসদ নেই, জাসদের প্রতিনিধিত্ব নেই, কেউ নাই জাসদ, আওয়ামী লীগ ছাড়া জাসদ শূন্য। কিন্তু ওই বিরোধটা যদি না হতো, তারা যদি হত্যার রাজনীতি না করে গতানুগতিক রাজনীতি করত, তাহলে মনে হয় বাংলাদেশের ইতিহাসটা ভিন্ন দিকে যেত। হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা দল দাঁড়াতো, কিন্তু সেটা মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো। কিন্তু এখানে কি করেছে জাসদে? কি করেছে জাসদের? সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধীদের মুসলিম লীগ জাসদ কি করে ভাই? আমাকে বুঝাই বলেন। মুসলিম লীগের লোক, যেমন এই যে জাসদ ছিল আজকের যে জামাতের আমির, সেও তো জাসদ ছাত্রলীগ করতো। কোন জাসদের কথা বলবেন? এরাই তো জাসদ ছিল। এরা এখন তো স্বীকার করে নিজেরাই। শিবির যেমন ছাত্রলীগের লুঙ্গির তলায় পালিয়ে গিয়েছিল 17 বছর, তখন দীর্ঘমেয়াদী হয়, তখন জামাতেরা, মুসলিম লীগ, নেজাম ইসলাম, এরাও জাসদের ভিতরে ঢুকে গিয়েছিল, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। যেমন এখন বিএনপি কারা করে, এখন বিএনপি কারা, আমি একটা গবেষণা করেছি। আমি আগে এই কথাটা বিরক্ত হতাম যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের এন্টি একটা প্ল্যাটফর্ম, বিএনপি কোন রাজনৈতিক দল না। পরে আমি এটা নিয়ে গবেষণা শুরু করলাম যে এই কথাটা কি আসলে সত্যতা আছে। আমি ধীরে ধীরে গবেষণা, কমপক্ষে 15 বছর এটা নিয়ে স্টাডি করেছি। আমি দেখি কারা বিএনপি করে। বিএনপি করে কারা? হয় সরাসরি মুসলিম লীগ করেছে, হয় মৌলানা ভাসানীর দল থেকে ছুটে এসেছে, না হয় সরাসরি জামাত ইসলাম করেছে,
বিএনপিতে আওয়ামী লীগের লোক মুষ্টিমেয় গিয়েছে, মানে সব দলই ক্রস, মানে ওইখানে একটা প্ল্যাটফর্ম যারা আসলে আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ঠিক আছে, তারাকে আমরা শ্রদ্ধা করি, তিনি কেন চলে গেলেন? আওয়ামী লীগের উপর রাগ করেই তো বিএনপিতে গিয়েছেন। হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সে কেন চলে যাবে বিএনপিতে? রাগ করে চলে গেছে, গুসা করে। আবার দেখেন সেই সাথে 180 ডিগ্রি উল্টা মির্জা ফখরুল সাহেব, তার বাবা ছিল সগা রাজাকার, তিনিও বিএনপি করেন। আপনি দেখেন এইভাবে বিএনপিতে গিয়ে দেখেন তারা কারা, যারা মূলত বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, তারাই বেশিরভাগ লোক। ওইখানে কি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কোনো অবস্থান আছে? নেই। হাবিবুর রহমান হাবিবকে তো ফেল করিয়েছে। এমনকি হারুনুর রশিদ, বিএনপির আরেক কিছু এমপি কে ফেল করানো হয়েছে যারা জামাতের সমালোচক, নামগুলো আমার এখন ওইভাবে মনে নাই। আমি বলেছিলাম 8 জন বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষে তাদের ফেল করাবে, তার মধ্যে একজন হাবিবুর রহমান হাবিব ভাই। এমনকি ফজলুর রহমানকে ফেল করাতে চেয়েছিল, পারে নাই তারা, তার জনপ্রিয়তায়। তো আপনি দেখেন সংসদে একটা মানুষও বয়কট করলো না। এই সংসদ, একটা লোক ছিল না সংসদে যে রাজাকার আল বদরদের শোক প্রস্তাব আমরা মানি না, একজন লোক কেউ ওয়াকআউট করতে পারলো না। তার মানে কি সরকারি দল এবং বিরোধী দলে ওই চোরে চোরে হালি, এক চোরে বিয়ে হাঙ্গা করছে, আর এক চোরে শালি, তারাই বসে আছে। সব ভাইরারা, চোর আর চোরের ভাইরারা বসে আছে সংসদে। কোন চোর? যারা মুক্তিযুদ্ধ বিরোধী। আপনি দেখেন এরা কারা? একটা লোককে প্রতিবাদ করার ছিল না, একটা লোক তো থাকবে, সে কিন্তু ইতিহাস হতে পারতো, তারা করে না, সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেন বাকশাল নিয়ে ভয় আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ অনেক সময় মনে করছে বাকশাল যদি আনি তাহলে বোধহয় আওয়ামী লীগ থাকবে না, কিন্তু এরা ভুল করেছে। বরং আওয়ামী লীগের উচিত বাকশাল, এখন দেখেন প্রমাণ হচ্ছে না যে বাকশালই সঠিক। আপনি দেখেন তো আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কেন হলো? বাকশাল থেকে দূরে গিয়েছে বলে। আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করতে ভয় পেত, শুধুমাত্র নিবন্ধন বাতিল করেছিল। শিবিরকে নিষিদ্ধ করতে ভয় পেত, কিন্তু কত পার্সেন্ট? তারা 3%। অরিজিনালি তো তারা 3%, কিন্তু বাংলাদেশে 50% যে দল বাংলাদেশকে জন্ম দিয়েছে, আবার যে সংগঠন আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, যে আওয়ামী লীগ বাংলাদেশ জন্য, তারা নিষিদ্ধ। এইখানে রাজাকার আল বদরের ছেলেরা সংসদে, এখানে যারা বলে যে কোট আনকোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা 24 আগস্ট ঘটিয়েছে, 5ই আগস্ট ঘটিয়েছে 24 সালে, তারা এখন ক্ষমতা। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তাহলে আমি কেন নিষিদ্ধ করবো না জামাত ইসলাম? কেন ভয় পেয়েছিল আওয়ামী লীগ? কারণ তারা বাকশাল বুঝে নাই, আওয়ামী লীগও তারা বুঝে নাই। আমি সরি এই কথাটা বলার জন্য। এখন কেউ বলবে যে বাঁশের চেয়ে কঞ্চ বড় হয়ে গেছে ফরিদ, আওয়ামী লীগ বাকশাল বুঝে না। জি, দায়িত্ব নিয়ে বললাম, আওয়ামী লীগ বাকশাল বুঝে নাই। বাকশাল ছিল বঙ্গবন্ধুর একটা ভীষণ, যেটা প্রতিষ্ঠিত। এই জন্য আমি বলেছিলাম আওয়ামী লীগ যেদিন বাকশালকে ফলো করবে, আমি বলি না আওয়ামী লীগ বাকশাল হয়ে যাক, আওয়ামী লীগ যেদিন বাকশালকে ফলো করে, বাকশালের দর্শন নিবে বঙ্গবন্ধু, হয়তো সেদিন আমি সরাসরি আওয়ামী লীগেও অংশ নিতে পারি। কারণ দেশকে পরিচালনা করার জন্য, দেশের জন্য যদি আপনি কিছু করতে চান, আপনাকে কোনো না কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আসতে হবে। তা না হলে তো রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? দেশ শাসন করা, দেশের পরিবর্তন আনার জন্য, তাই না? চিন্তায়, চেতনায়, অর্থনীতিতে, শিক্ষায় পরিবর্তন করতে রাজনৈতিক দল লাগবে, তাহলে অবশ্যই আমি সেখানে যাব। কিন্তু সেটা অবশ্যই বঙ্গবন্ধুর দর্শনকে ফলো করতে হবে। অন্য কোনো দর্শন দিয়ে আইসা আপনি বোঝাবেন যে, আপনি কালু শ্বশুরাই না বলবেন এটা আমার আব্বা, আপনি মামা শ্বশুরাই না বলবেন এটা আমার আব্বা, আমি তো আমার মানে আব্বাই, ওটা শ্বশুরই। আব্বাকে নিয়ে আপনাকে চলতে হবে। খালু শ্বশুর, মামা শ্বশুরাই না আব্বা বানানো যাবে না। মানে আমি বলতে চাচ্ছি বঙ্গবন্ধুর যে দর্শন, সেটাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আমি না শুধু, বহুত মানুষ যারা আছে মেধাবী মানুষ, তারা চলে আসবে। দেশ গড়ার জন্য আপনাকে তো ভীষণ লাগবে। ক্ষমতায় থাকা এক জিনিস, ক্ষমতায় কিন্তু আমার ভাবির পোলারাও 6 জন এমপি হয়ে গেছে। সো হোয়াট? কি হবে দেশের উপর? দেশ ধ্বংস হয়ে যাবে। আর কোন এমপি হয়েছে? নির্বাচন ছাড়া। এই ভাবির পোলার হতে এমপি, ওই এমপি হয়ে তো লাভ নাই ভাই। ওই এমপি যদি আমাকে আপনি সারা বছর বানান, লাভ কি? এটা একটা মুসলেখা। এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, মুসলেখা সরকার, মুসলেখা প্রধানমন্ত্রী, তাকে আমেরিকা থেকে অনুমতি নেয়, রাশিয়া থেকে তেল আনতে হয়, ভারতের হাতে পায়ে ধরে ডিজেল আনতে হয়, আরো কত কিছু কয়দিন পর আনতে হবে, চাল ডাল আনতে হবে। এই প্রধানমন্ত্রী হয়ে তো লাভ নাই, আপনাকে স্বাধীন হইতে হবে। আমি বলছি না সে আমার মতের বিরুদ্ধে বলে, ভালো কাজ করলে তার অবশ্যই প্রশংসা, কই ভালো কাজ তো দেখি না। আপনিও আমার একটু সমালোচনা করেছিলেন একদিন, বা আপনি না আরো 2-3 জন করেছে, যে আপনি না বলেছিলেন যে একটা নির্বাচিত সরকার অন্তত ভালো, নিকৃষ্ট হলো। কিন্তু এটা এত ভালো যে বেশি ভালো না, মানে নিকৃষ্ট গুণার মধ্যে এই সরকার নিকৃষ্ট সরকারের মধ্যে পড়ে না। তার জন্য তো তারা দেখেন, তিনি দাবি করেন তিনি, তার বাবা হচ্ছেন স্বাধীনতার ঘোষক, তার দাবি। তার মাকে তো অলরেডি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়ে গেছে, অথচ সেখানে রাজাকার আল বদরদের শোক প্রস্তাব আনা হলো। তো এটাকে আমি মুসলেখা সরকার বলবো না কি বলবো? আপনি দেখেন তারা কার সাথে চলতেছে, কার সাথে তার একটা মানুষের সঙ্গ দেখেই তো বোঝা যায় যে সে আসলে কি। তার আশেপাশে দেখেন তো তারা কারা, হু আর দে, তার সাথে যারা একজন নেতা,
আপনি দেখেন সেই লোকটা তার মাথায় হাত দিল যে লোকটা বলেছে নারীর জন্ম কলঙ্ক, নারীর জন্মই পাপ, নারীর জন্ম হয়েছে সন্তান পয়দা করার জন্য। সেই লোকটা তার মাথায় হাত দেয় এবং সে দাঁড়ায়ও না। আবার তারেক রহমানকে আমি পছন্দ করি না, নিকৃষ্ট সরকার বলি, মুসলেখা সরকার বলি, কিন্তু তারেক রহমান যদি আমার সামনে আসেন, সে আমার দেশের প্রধানমন্ত্রী, আমাকে তো উঠে দাঁড়াতে হবে অন্তত। সে ধর্মের দোহাইতে বললো যে ইসলাম ধর্মে আছে ধর্মে যে কাউকে দাঁড়ায় সম্মান করা যাবে না, শিরক কুফরি। এখন হাসি আসে আমার যে বাংলাদেশে তাহলে তো গণতন্ত্রে তো ইসলামে হারাম, তুমি ওই তাকে কিভাবে মানলা? আর ডাইনিং টেবিলে খাওয়া তো আরো হারাম। ইসলামে তো ডাইনিং টেবিল মাটিতে চাদর বিছায় খাইতে হবে, ফরাসে খাইতে হবে। ওইখানে মানে কত রকম ফ্রডিং করেছে দেখেছেন। আর তারেক রহমানকে দেখলেন তো, তারেক রহমানকে কোরআন শরীফ দিতে গেছে কে? যার পিছনে খালেদা জিয়াউর রহমানের চোখ, ওটা তো হারাম। মৌলবী সাহেব সব বালা মনে হয়েছে ও তো আসমান থেকে এই কেবলই তারা টুপ করে ঈসা আলাইহিস সালামের কাছ থেকে এসে বা তারেক রহমানের বাড়িতে গিয়ে হাজির হয়েছে কোরআন শরীফ নিয়ে। এরকম দেখবেন তাদের সাথে। তো যেটা বলতেছিলাম, বাকশালে সবারই ভীতি আছে, খোদ আওয়ামী লীগের। আপনি যদি আপনার পিতাকে নিয়ে গর্ব না করেন, আমি করলে হবে? আমি যদি আমার পিতাকে নিয়ে গর্ব না করি, আপনি করলে হবে? যেমন আমার সরিষা বাড়িতে আমি আরেকটা ভাষা আন্দোলনের গবেষণা করতে গিয়ে দেখি খোদ আমার সরিষা বাড়ি, মানে আমার বাসা থেকে যে প্রথম গলিটা পড়ে, দুইটা গলি, প্রথম যে গলিটা পড়বে সেই গলিতে দুইজন ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তার পুত্ররাই জানে না তার বাবা ভাষা আন্দোলন। আমি তাদের বলি, তারা আমার ওই পোস্ট দিচ্ছি, সেখানে লাইকও করে নাই। মানে আমি লিখলাম আপনার পিতা, আমি আবিষ্কার করলাম আপনার পিতা ভাষা আন্দোলনের কর্মী। কত বড় সম্মান আপা! আপনি সেখানে লাইকও দিলেন না। তাহলে এই গবেষণাতে আমি কি করব? তাহলে আপনি যদি আপনার পিতাকে সম্মান না করেন, আমি করতে পারবো? পরে আমি সেই গবেষণা বাদ দিয়ে দিয়েছি। আমি জামালপুরে পেয়েছি ভাষা আন্দোলনের কর্মী, আমি প্রাউড ফিল করতেছিলাম। একটা তো ছিল সরাসরি, একজনের বাবা ছিল তার, সে আপার সাথে তো আমার একেবারে দর মরণ সম্পর্ক। আরেকজন তো আমার ক্লাসমেট, তার চাচা, সে নিজেও জানে না, এটা তো আমি কোনোদিন শুনি নাই। আপনি যদি না শুনেন আপনার বাবা এত বড় ব্যক্তি, আপনি যদি না শুনেন আপনার বাবা চাচা এত বড় ব্যক্তি, তাহলে আমি কি করতে পারবো? তো বঙ্গবন্ধুকে এরকম, মানে শুধু ক্ষমতার জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসার অভিনয় করেছে। নইলে আপা আওয়ামী লীগের এত মানুষ ভাস্কর্য ভেঙে ফেললো, 32 নম্বর ভেঙে ফেললো, কিসের সেনাবাহিনী, কিসের কি? এখন তো বিপ্লব শুরু করে দেওয়ার কথা। আসলে অনেকেই হয়তো বঙ্গবন্ধুকে শুধু শেখ মুজিব একজন প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছে, দলীয় প্রধান হিসেবে। তার সম্পর্কে তারা নিজেরা জানে না, বাকশাল সম্পর্কে তো জানেই না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে বাকশাল বাংলাদেশে কোনো না কোনো সময়, এই বাকশালের হয়তো ওই সময় যে জন্য বাকশাল বঙ্গবন্ধু করেছিলেন সবগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু বেশিরভাগ নীতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে একদিন এই বাংলাদেশে, যদি বাংলাদেশকে ডেভেলপ করতে চান। এটা আমি একমত। মানে এটা আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন, বঙ্গবন্ধুকে পছন্দ করেন না করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সত্য সত্যি বাকশাল পড়লে আপনি দেখবেন যে তার যে ভীষণ ছিল সেগুলো দেখেন। কৃষি শ্রমিক, কৃষক শ্রমিকের দেখেন, এদের ন্যাশনালাইজেশনের কথা উন্নত বিশ্ব ভয় পেয়ে গেছিল, কারণ ন্যাশনালাইজেশন হয়ে গেলেই তো বিপদ। কারণ এই মানুষের ডেভেলপ হতে এটা মেনে নিতে পারেনি তারা। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি শেষ কথা বঙ্গবন্ধুকে নিয়ে কি বলবেন, এক লাইনে, ছোট্ট, আধা মিনিটে? বঙ্গবন্ধুকে নিয়ে যদি এক লাইনে বলতে হয় বা 2 লাইনে বলতে হয়, তাহলে বলবো জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আর বাংলাদেশ আর বঙ্গবন্ধু আপনি পৃথক করতে পারবেন না। তার হাজার সমালোচনা থাকতে পারে, আপনাকে বলেছি। মনে করেন 999টা তার সমালোচনা আছে, একটা তার গুণ, সেটা হলো বঙ্গবন্ধু আমাদেরকে একটা দেশ দিয়েছে। এই গুণের কাছে ওই 999টা বদনাম বা সমালোচনা বা তার ভুল সেখানে কিছু না। বিষয়টা এরকম যে আমি আপনার জীবন রক্ষা করলাম, কিন্তু আমি আপনার হয়তো হাতটা পুড়ে ফেললাম বা আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিলাম। তারপরেও কিন্তু ওই যে জীবন রক্ষা করেছিলাম তার সাথে কিন্তু এটা কম্পেয়ার করা যাবে না। কারণ ঠিক তেমনি আপনার আমাকে যে জন্ম দিয়েছে, আপনি জানেন যে নাপিতটা আমাকে আমার প্রথম চুল আমি শুনেছি মা বাবার কাছে, ওই নাপিত তোমার মাথার চুলটা কেটেছে দিয়েছিল। আমি সেই নাপিতকে শ্রদ্ধা করি। যে মৌলবীটা এসেছিল আমি যেদিন আমার নাম রাখার সময়, যে মৌলবী আমার নানির বাড়ি, তাকে দেখলে আমি দাঁড়িয়ে যেতাম। এগুলো মনে রাখতে হবে, এগুলোর সাথে অন্য সব, এবং তারা আমাকে স্নেহ করে। ওই দুইজনই অত্যন্ত ধার্মিক মানুষ। যিনি একজন মারা গেছেন, একজন আছেন, সেই নাপিত এখন আছে, আমাকে দেখলে জড়ায় ধরে। সে আমার প্রথম চুলটা কেটেছিল, আমাকে ভালোবাসে, জড়ায় ধরে। কারণ আপনি জানেন যে নাপিতদের আমাদের সমাজে একটু নিম্ন চোখে দেখা হয়, কিন্তু না, আমি তাকে শ্রদ্ধা করতাম আরো ভিন্ন কারণে। পেশা তো বামরান্দি করার কারণে পেশার প্রতি তো অশ্রদ্ধা নেই, তারপরেও তাকে বিশেষ কারণে শ্রদ্ধা। এগুলো মনে রাখতে হবে। তো বঙ্গবন্ধুকে আপনাকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধুকে আপনি বাদ দিলে ফাইনালি বাংলাদেশ থাকে না। আপনি যদি আওয়ামী লীগ, শেখ হাসিনা বা অন্যান্য নেতার সাথে এখানে কম্পেয়ার করে, তাহলে ভুল হবে। বঙ্গবন্ধু তো শুধু শেখ হাসিনার পিতা নন। সমস্যা এই জায়গায়, আমরা বঙ্গবন্ধুকে শেখ হাসিনার পিতা বানাই ফেলছি। এটা আমাদের দৈন্যতা।
আওয়ামী লীগ আপনি অধিকার নিয়ে বলেন, যেমন আমার সাথে যখন আওয়ামী লীগের লোকের সাথে তর্ক হয়, তারাতে তো আমি পাত্তাই দেই না আমি, কারণ বঙ্গবন্ধু তো তার বাপের নাকি, বঙ্গবন্ধু তার পৈতৃক সম্পত্তি, 32 নম্বর পৈতৃক সম্পত্তি যদি হইতো আওয়ামী লীগের পাশে গেছে না, আমি কথা বলতাম? আমার কি যায় আসে? 32 নম্বর ভাঙলে আমার কি যায় আসে? যায় আসে। কারণ কি? কারণ 32 নাম্বারটা ওইখান থেকে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু, সেই জন্য আমার যায় আসে। আমার বাড়ি ভাঙলেও আমি এত খেপতাম না, আমি এত মামলা করে বসে থাকতাম, বা তোর পিটামু বলে বসে থাকতাম। কিন্তু এই কারণে বঙ্গবন্ধু আর বাংলাদেশ আপনি আলাদা করতে পারবেন না। বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু হিসেবে তুলে ধরতে হবে, এর বিকল্প নাই। এবং আমাদের বুঝতে হবে, শুধু এটা দোষ দিলে হবে না যে আওয়ামী লীগ আমাদের বুঝাইতে পারে নাই, আওয়ামী লীগ তো আপনারা বলে নাই, রাজাকার হইতে তো বলে নাই, ওটা কেমনে বুঝেন আপনি? তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান বুঝো, তুমি কে আমি কে মুক্তিযুদ্ধ স্লোগান কেন দিলা না সোনার চানেরা পিতলা গুগুরা? ও জামাল ফিরে পাগল হইছ, সব বুঝো, ওইটা তুমি বুঝো না, 3টা ডিমের আলি বেচবা 5টায় বেচবা না, ওইটা বুঝেন। আপনি সব বুঝেন, বঙ্গবন্ধু বুঝেন না, মানে ওইটা আপনাকে শিখাইতে হয়। আমার কে বলছিল বঙ্গবন্ধুকে গবেষণা করা? আমার থেকে বলে নাই, এটা একদম। আমার দায়িত্ব। জি, এটা আমাদের দায়িত্ব, বঙ্গবন্ধুকে আবিষ্কার করতে হবে, তাহলে অধিকার প্রতিষ্ঠিত হবে, কথা বলা যাবে। জি, হুম, অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আমরা এই কথাগুলো আলোচনাটা কন্টিনিউ করতে পারি। আপনি ভালো থাকেন, আপনি হঠাৎ করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অশেষ ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা জানাই। বন্ধুরা, আজ বঙ্গবন্ধুর জন্মদিন। বঙ্গবন্ধুর আহ, এরকম একটা শুভ দিনে, এরকম একটা অসপিশিয়াস দিনে আমরা সবাই বঙ্গবন্ধুর প্রতি প্রণতি জানাই। চলুন বঙ্গবন্ধুকে জানি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বাংলাদেশটাকে ভালোবাসি। আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, ধারণ করি, তাহলে বঙ্গবন্ধুও খুশি হবেন। উপর থেকে নিশ্চয়ই তিনি আমাদের দেখতে পাচ্ছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।